ইরান, যার কথা বললেই মনে পড়ে যায় আমাদের সেই হরমুজ প্রণালীর কথা, যার কথা বললেই মনে পড়ে যায় আমাদের সেই সুপ্রিম লিডার খামেনির কথা, আর যার কথা বললেই আমাদের মনে পড়ে যায় সেই কাঁচা তেলের কথা। হ্যাঁ, আমি সেই ইরানেরই কথা বলছি, যার সাথে এখন যুদ্ধ লেগে গেছে আমেরিকা। যে আমেরিকা ছিল নাকি ইরানের সব থেকে ভালো বন্ধু, আজ হঠাৎ সে আমেরিকা কেন ইরানের এত বড় শত্রু? আচ্ছা, আমেরিকার যে চিন্তাধারা সেটা কি চেঞ্জ হয়ে গেছে, নাকি ইরানের যে কাঁচা তেল সেটাই হয়ে গেছে তার অভিশাপ? আচ্ছা চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক। ইরান আমেরিকার এই যুদ্ধটার সম্পর্কে যদি জানতে হয় তাহলে আমাদের অনেক আগে থেকে জানতে হবে এর প্রেক্ষাপটটা কি। তাহলে আমরা বুঝতে পারবো যে এখন এই ওয়ার সিচুয়েশন কেন তৈরি হয়েছে। সাল 1901 মে মাস, উইলিয়াম ডার্সি ইরানের শাহর সাথে একটা চুক্তি করেন। কি চুক্তি? যে চুক্তির মারফত ইরানে যত কাঁচা তেল তৈরি হবে, যত কাঁচা তেল উঠবে, সেই সমস্ত তেলের ওপর অধিকার থাকবে ব্রিটিশ সরকারের। যেভাবে ঠিক আমাদের ভারতের ওপর ব্রিটিশ শাসন চলেছিল, ঠিক তেমনভাবেই সেই নিয়মের মারফত, যেটাকে বলা হচ্ছে ডার্সি কনসেশন, তার মারফত ব্রিটিশরা ইরানের তেলের ওপর কন্ট্রোল নেয়। মানে তেল উঠছে ইরানে, কিন্তু তার সমস্ত প্রফিট ভোগ করছে ব্রিটিশেরা। ব্রিটিশেরা এভাবেই ইরানের কাছ থেকে শোষণ করতে শুরু করে, এবং সেই শোষণ এতটা লেভেলে পৌঁছে যায়, আপনার একটা স্ট্যাট দেখলেই বুঝতে পারবেন। 1931 সালে যখন যে তেল তোলা হয়েছিল, তার জন্য ট্যাক্স পে করতে হয়েছিল প্রায় 10 লাখের কাছে, কিন্তু যে ট্যাক্সটা প্রয়োজন ছিল পে করার মাত্র 3 লাখের। কতটা করাপশন ছিল, কতটা ব্রিটিশ শাসকেরা ইরানের মানুষকে বোকা বানিয়ে সেখান থেকে তাদের প্রফিট নেওয়ার চেষ্টা করছে। এভাবেই চলতে থাকে বহুদিন বহুদিন। ইরানের ওপর এই কনসেশনের জন্য তারা ব্রিটিশেরা শাসন করে আসে। এই কনসেশনের মেয়াদ ছিল 60 বছর। 1961 সাল ব্রিটিশেরা চায় আরও বেশি করে সেখান থেকে লাভ তুলবে। তখন তারা আবার সেটাকে রিনিউ করতে চায়, কিন্তু তখন আস্তে আস্তে ইরানের লোকেরা অনেক বেশি সজাগ হয়ে পড়ে তাদের সিচুয়েশনটাকে নিয়ে। তারা এর বিরুদ্ধে প্রশ্ন করে, তারা এর বিপক্ষে বিচার চায়। শুরু হয় নতুন একটা ধাপ ইরানের ইতিহাস। ইরানের সাধারণ মানুষেরা প্রশ্ন করে, তারা সামনে এগিয়ে আসে, তারা প্রতিবাদ শুরু করে যে কেন তেল আমাদের দেশের সম্পদ, সেটার ওপর ব্রিটিশেরা কেন লাভ রাখে, সেটার জন্য কেন ব্রিটিশদের স্বার্থে সেই তেল ব্যবহার হয়। তখন একজন নেতা মোহাম্মদ মাসাদ, যে সেই বিষয়টাকে নিয়ে প্রতিবাদ জানায়, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে সেটা তোলে। সেটা বলে যে কেন আমাদের তেলের ওপর ব্রিটিশের অধিকার থাকা। তখন সেখানেও সেটাকে ছাড় করে দেওয়া হয়, এবং সেই কনসেশনের সেখানে সমাপ্তি ঘটে। কিন্তু জানেন, ব্রিটিশ যদি ইগো হার্ট হয় তাহলে তারা কোন জায়গায় যেতে পারে। তারা ইগো হার্ট হওয়ার পর তারা সিআই এর সাথে যোগাযোগ করে। তারা গিয়ে ইরানের সরকারকে বদলে দেয়। শুরু হয় নতুন শাসন, শুরু হয় শাহ এর শাসন। তারা তাদের তৈরি করা একজন পাপেট গভর্নমেন্টকে বসায় ইরান। যে পাপেট গভর্নমেন্ট শাহ ছোট থেকে বড় হয়েছিলেন ইউরোপে, তার চিন্তা ভাবনা, তার আদর্শ ছিল অনেক মডার্ন। সে আস্তে আস্তে ইরানকে অনেক বেশি মডার্নাইজ করে তোলে। মেয়েরা গাড়ি চালাতে পারতো, মেয়েরা যেখানে সেখানে খোলাই বিকিনি ড্রেস, নানা ধরনের স্বাধীনতা আসতে শুরু করে। আস্তে আস্তে টেকনোলজির দিক থেকে, সমস্ত দিক থেকে আস্তে আস্তে সমাজ অনেক বেশি মডার্ন হতে শুরু করে। পুরো ইরানের কালচারই বদলাতে শুরু করে। তখন একবার সৌদি আরবের রাজা কিং ফাইজাল তাকে ওয়ার্ন করেছেন যে তুমি এটা মাথায় রাখবে যে তুমি যেখানকার শাসক, সেটার মোস্ট অফ দ্য পপুলেশন ইসলাম, তারা কোর ইসলামকেই ফলো করে। ভুলটা ছিল কোথায়? ভুলটা হয়তো তার ভাবনায় বা তার ইচ্ছায় ছিল না। সে চেয়েছিল যে ভালো পরিবর্তন ঘটাতে, কিন্তু সে খুব অল্প সময়ে বেশি পরিবর্তন করতে চেষ্টা করে, যেটা
একটা খুব বাজে পরিস্থিতি তৈরি করে ইরানের ভবিষ্যতের জন্য। আমেরিকার পাপেট শাসক শাহ, তাছাড়াও আরও অনেক ভুল ভ্রান্তি ছিল যেগুলো সাধারণ মানুষের আস্তে আস্তে খারাপ লাগতে শুরু করে। যেমন তার নিজের একটি ফোর্স ছিল যেটা তার বিপক্ষে যেই দাঁড়াতে চাইতো তাকে ব্রুটালভাবে দমন করা হতো। এই বিষয়গুলো আস্তে আস্তে সাধারণ মানুষের চোখে খুব খারাপ লাগতে শুরু করে। এমন একটা পরিস্থিতিতে যখন সে আস্তে আস্তে মানুষের চোখে খারাপ হয়ে ওঠে, তখনই শুরু হয় আর এক নতুন মানুষের আবির্ভাব, আয়াতুল্লাহ খামেনি। ইরানের ইতিহাসের শুরু হয় ইসলাম রেভলিউশন। এমন একজন ব্যক্তি যে সাধারণ মানুষের মধ্যে থাকতো, যেখানে শাহ থাকতো প্রাসাদে, সেখানে খামেনি থাকতো সাধারণ মানুষের সাথে। সে সাধারণ মানুষের সাথে তাদের কষ্ট, তাদের সাথে কথা বলা, তাদের সাপোর্ট হয়ে দাঁড়াতো। সে সাধারণ মানুষকে বলতো যে ইরান আস্তে আস্তে ইসলামিক হয়ে উঠছে, ইরান আস্তে আস্তে ইসলামের মেন ভাবধারাগুলোর বাইরে চলে যাচ্ছে। সে এখন বর্তমানের যে ইরানের শাসক ছিল তাকে ইসলামিক বলে। সে আস্তে আস্তে একটা নতুন ইরানের ভাবনা মানুষের মনে তুলে ধরে, যেটা হবে ইসলামিক ভাবধারায়, যেটা ইসলামিক ডক্টরেন্টগুলোকে আঘাত করবে। সেই শাসক আস্তে আস্তে মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে, কারণ অনেক সাধারণ মানুষই ছিল আগের শাসকের প্রতি অনেক বেশি ক্ষুব্ধ। সেই ক্ষুব্ধতাটা আর ইসলামিক ভাবধারার হাত ধরে খামেনি হয়ে ওঠে সবার কাছে জনপ্রিয়, এবং সে শুরু করে ইসলাম রেভলিউশনের এবং শাসক হয়ে ওঠে ইরানের। সে শাসক হয়ে ওঠার পর আস্তে আস্তে আমেরিকার সাথে ইরানের বন্ধুত্ব শেষ হতে শুরু করে। তিনি আস্তে আস্তে অনেক দিন ধরে শাসন করেন এবং কিছুটা সময় পরে যখন আয়াতুল্লাহ খামেনি মারা যান, তখন মনে হয় যে আবার খুব বাজে একটা পরিস্থিতি তৈরি হবে ইরানের। কিন্তু নতুন একজন দ্বিতীয় শক্তিশালী শাসক ইরানের ওপর শাসন করতে বসে, নাম আলী খামেনি। তিনি অনেক কন্ট্রোভার্সিয়াল ছিলেন, সারা যে ইরানের লোকেদের মধ্যে সেটা নয়, সারা বিশ্বের চোখে। তার কিছু কিছু বিষয় ছিল যেগুলো সারা পৃথিবীর অন্যান্য দেশের লোকেরা তার দিকে তাকাতে বাধ্য হয়। এক, নিউক্লিয়ার পাওয়ার। আলী খামেনিয়া শুরু থেকেই নিউক্লিয়ার পাওয়ার ডেভেলপ করার দিকে অগ্রসর হন। অনেকেই ভাবেন হয়তো নিউক্লিয়ার পাওয়ারের হাত ধরে সে অনেক অস্ত্রশস্ত্র তৈরি করতে চলেছে, যেটা অনেকের চোখে তার ইমেজটাকে অনেক কন্ট্রোভার্সিয়াল করে তোলে। দ্বিতীয়ত তার কানেকশন। আর একটা কন্ট্রোভার্সিয়াল দিক ছিল তার প্রক্সি নেটওয়ার্ক। সে পৃথিবীর নানা অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলেন, যেমন হামাস, হিজবুল্লাহ, হুতিস। তাদেরকে ফান্ডিং করারও কথা নানা জায়গা থেকে আমরা জানতে পারি। এই যে একটা কন্ট্রোভার্সিয়াল ইমেজ, যেটা আস্তে আস্তে আমেরিকার সাথে যে কোল্ড ওয়ার, যেটা আস্তে আস্তে আরও বড় জায়গায় যেতে শুরু করে, এবং ফাইনালি আমরা এখন দেখতে পাই যেটা একটা যুদ্ধের আকার ধারণ করেছে। এই যে পুরো প্রেক্ষাপট, যেখান থেকে ব্রিটিশ শুরু করে আস্তে আস্তে সেখান থেকে নানা শাসকের পরিবর্তন, এবং সেই যে পরিবর্তন আস্তে আস্তে একটা কোল্ড ওয়ার যেটা আমেরিকার সাথে শুরু হয়েছিল অনেক আগে, সেটা ফাইনালি একটা যুদ্ধের রূপ নেয়। এই যে শুরু থেকে ব্রিটিশদের ইরানের ওপর অধিকার, তারপরে আমেরিকার সাথে কোল্ড ওয়ার, এবং যে সিচুয়েশনটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন একটা যুদ্ধের রূপ নিয়েছে। এই যে যুদ্ধটা, এটার কনটেক্সট বা প্রেক্ষাপটও যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ এর ফলাফল। এর ফলাফল শুধু যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো তারাই ভোগ করছে সেটা নয়, সারা পৃথিবী ভোগ করছে এর ফলাফল। আজকে এই যুদ্ধের ফলাফলে সারা পৃথিবী শোচনীয় অবস্থায় রয়েছে। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি বিশ্বের সব থেকে বড় এয়ারপোর্টের মধ্যে একটি এয়ারপোর্টের মধ্যে পড়ে। সেই এয়ারপোর্টে প্রত্যেক দিন প্রায় 8,000 প্লেন সেখানে ওঠানামা করে। অর্থাৎ যখন 8,000 প্লেন ওঠানামা করছে, তার যাতায়াত সংখ্যাও অনেক। আর এই ইরান যখন এই মধ্যপ্রাচ্যে হঠাৎ তারা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে, তার ফলে
সমস্ত দেশের প্লেন ওখান থেকে ওঠানামা করা প্রায় বন্ধ করে দিয়েছে বললেই চলে। যেমন আমরা আমাদের ইন্ডিয়ার কথাই বলি, আমরা ভারতের কথাই যদি আমরা বলি, তো যেমন আপনার উদাহরণ দেখতে পারেন আকাশ এয়ারলাইন্স, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, আরও যত সমস্ত আছে সকলেই ওখানে যাতায়াত বন্ধ করে দিয়েছে। তার কারণ যুদ্ধের পরিস্থিতি। আর এর ফলে আপনারা শুনলে অবাক হবেন, যদি আমি ভারতেরই কথা বলি, তো এই মধ্যপ্রাচ্যে প্রায় 8 মিলিয়ন অর্থাৎ 80 লক্ষ ভারতীয় ওই মধ্যপ্রাচ্যে বসবাস করে। আর এই যুদ্ধ পরিস্থিতিতে যদি সমস্ত জায়গায় মানে কোনো এয়ার স্ট্রাইক কিংবা কোনো খারাপ পরিস্থিতি হয়, এই যে 80 লক্ষ মানুষ, সেই মানুষকে একসাথে ফিরিয়ে আনা প্রচুর কস্টলি এবং একটা খুব অস্বাভাবিক কাজের মধ্যে একটা হয়ে পড়বে। আর ইরান এটার মধ্যে দিয়ে একটাই জিনিস প্রমাণ করতে চায় যে ইরানের দিকে যেন সমস্ত পৃথিবীর নজর থাকে। ইরান গোটা বিশ্বকে এই যুদ্ধের মধ্যে ইনভলভ করতে পারে। তার কারণ স্টেট অফ হরমুজ, অর্থাৎ এই যে স্টেট অফ হরমুজ, ইরান, ওমান আর ইউএই, এই তিনটের মধ্যে যে 33 কিলোমিটারের ছোট্ট একটা জলযোগ স্থাপন রাস্তা, এটাকে ইরান কন্ট্রোল করে। আর এই রাস্তা দিয়ে গোটা বিশ্বের 20% তেল এখান থেকে সাপ্লাই হয়। অর্থাৎ প্রত্যেক দিন 17 মিলিয়ন ব্যারেল অর্থাৎ 1,70,00,000 ব্যারেল তেল এই স্টেট অফ হরমুজ দিয়ে পাস হয়। সেই ক্ষেত্রে বুঝতে পারছেন যে কতটা তেল একটা দিনে পাস হয় হরমুজ প্রণালী থেকে। কাতার, বাহরেইন আর ইউএই, এই তিন দেশের 90% তেল এই হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত হয় গোটা বিশ্বে। আর এই হরমুজ প্রণালী যেহেতু বন্ধ হয়ে গেছে, তাই গোটা বিশ্বের ওপর প্রভাব পড়বে, সেটা স্বাভাবিক। আর যেহেতু এই তেল ইরান পাস হতে দিচ্ছে না হরমুজ প্রণালী দিয়ে, সেই কারণে যে তেলের দাম ছিল $72 পার ব্যারেল, সেই তেলের দাম এখন সবাই আশা করছে $100 পার ব্যারেল পার হয়ে যাবে। আচ্ছা, এই তেলের দাম বৃদ্ধিতে সবথেকে বেশি ইফেক্ট পড়বে চায়নারও, কারণ চায়না তার দেশের 80% তেল তারা বাইরে থেকে নিয়ে আসে, অর্থাৎ তারা তেল প্রডিউস করতে পারে না, সেভাবে সক্ষম না। আর ভারতের বিষয়টা আমরা নেক্সট পার্টে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করুন। আমাদের কোনো কথা বুঝতে যদি অসুবিধা হয় আপনারা সেটি কমেন্টে জানান, আমরা চেষ্টা করব কমেন্টে আপনার উত্তরটা দিতে। আর আমাদের এই ভিডিওটা তৈরি করতে খুব পরিশ্রম হয়েছে, আমাদের এডিটাররাও খেটেছে, তাই আমাদের একটু লাইক দিয়ে জিনিসটাকে আমাদের একটু মোটিভেট করে দেবেন, যাতে আমরা পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও করতে পারি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।